সরি, আর হবে না। রাদিল এক চিলতে হাসি হেসে আবারও হাসিটাকে লুকিয়ে গম্ভীর হয়ে বলল, সবসময় তো বলিস আর হবে না, তবুও তো বারবার কষ্ট দিস আমায়। সত্যি করে বলতো, আমায় কষ্ট দিতে কি তোর খুব ভালো লাগে? আমি যদি একবার রেগে যাই তাহলে কিন্তু আর কখনো কথা বলবো না, আর এটা আমি করেই ছাড়বো, দেখে নিস তুই। আলো চোখগুলো বড় বড় করে হন্তদন্ত হয়ে বলল, এই না, এমন করিস না। আমি বললাম তো আমি সরি। আচ্ছা, আর কখনো কষ্ট দিব না তোকে, সত্যি বলছি। প্রমিস? পাক্কা প্রমিস। এবার যা বাসায় যা, এখানে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। বাসায় গিয়ে কল দিবি। তুই কলগুলো আগে ধরলে তো আর আমাকে এতটা পথ কষ্ট করে আসতে হতো না। আচ্ছা সরি তো। সরি ফরিতে কাজ হবে না, আগে বল বাসায় গিয়ে কল দিলে আজ সারা রাত কথা বলবি আমার সাথে? আচ্ছা বলবো তো, তুই এখন যা না প্লিজ। আচ্ছা যাচ্ছি। আলো ফোনটা রাখতে নিলে আবারও বলল রাদিল। এই আলো শোন। আলো ফোনটা আবারও কানে নিয়ে বলল। আবার কি? রাদিল একদম হাসকিশোরে বলল, লাভ ইউ। আলো আর কিছু বলতে পারছে না, কেন জানি এখনো এই শব্দগুলো শুনলে ওর মুখ দেওয়ার কথা বেরোয় না, কেমন পাগল পাগল লাগে, বুকের ভেতর ধরফর ধরফর করে। কেউ কিছু না বলে শুধু দুইজনের চোখের দিকে তাকিয়ে আছে, আর সেখানে প্রকাশ পাচ্ছে তাদের ভালোবাসার গভীরতা। রাদিল মুচকি এসে ঠোঁট উঁচিয়ে চুমু দেখিয়ে হাত নাড়িয়ে বলল, বাই। রাদিল চলে যেতে আলো ফোনটা নামিয়ে মুচকি হেসে ভেতরে চলে গেল। আজ তাদের এই প্রণয়ের সন্ধিক্ষণের সাক্ষী হয়ে রইল এই নিশুতি রাত। দুজন কপত কপতির মনের আবারও মিলন হলো এই রাতের আধারে। অফিস রুমে এসির নিচে বসে আছেন প্রায় 15 থেকে 20 জন লোক। মূলত মিটিং চলছে, অফিসে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। আরহাম রয়েছে টেবিলের মধ্যবিন্দুতে। একজন এমপ্লয়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ হাত নাড়িয়ে প্রজেক্ট সম্পর্কে বোঝাচ্ছেন সবাইকে। তার কথা বোঝানো শেষে তিনি আরহামকে বললেন, স্যার, এই হচ্ছে আজকের প্রজেক্ট। আমার মতে এখানে আমাদের শেয়ার বিক্রি করলে লাভ হবে। ছেলেটা কথাটুকু বলে আরহামের দিকে তাকিয়ে আছে তার জবাবের আশায়, কিন্তু আরহামের কোনো হেলদোল নেই। চেয়ার হাতায় ডান হাতের কনুই রেখে মুখে নিয়ে ঠেকিয়ে রেখেছে হাত এবং সামনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার এদিকে কোনো খেয়ালই নেই, সে ডুবে আছে অন্য খেয়ালে। তার মনে পড়ছে সেই প্রথম দিনের কথা, ওই দিন পেছন থেকে কেউ টান দেওয়ায় তার উপর হাত উঁচিয়ে তুলেছিল। সেই ভয়ে চোখ মুখ খিচেছিল মেয়েটা। ভয়ে ভয়ে আবার তাকাতে আবারও পেছন থেকে বাড়ি মারায় কোমর জড়িয়ে ধরা, ভয়ে চোখ মুখ কুচকানো সে অদ্ভুত সুন্দর চেহারা। ভয় পেলে কাউকে কি এত স্নিগ্ধ লাগে? আরহামের কাছে তার প্রশ্নের জবাব নেই, কারণ এমন করে কোনো মেয়েকে দেখেইনি কোনোদিন। ওই দিনও মেয়েটাকে এভাবে দেখেনি। আজ কেন এমন লাগছে? আজকে যেন মাথা থেকে সরছেই না। আবার রুমের ভেতরে সেই তেজি রূপ। আনমনে একটু হেসে দিল। কেউ কখনো এভাবে কথা বলেনি ওর সাথে, বিশেষ করে মেয়েরা তো নাই। মেয়েটার সাহস আছে বলতে হবে। আরহামের কোনো সারা শব্দ না পেয়ে সে আবারও ডাকলো তাকে, স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? এবার আরহামের যেন হুঁশ এলো। সে অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে উঠল। সামনে তাকিয়ে দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। নিজের অপ্রস্তুত ভাবটাকে কাটিয়ে একটু গলা খাকারি দিয়ে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, প্রজেক্ট শেষ? জি স্যার। স্যার, আমার মতে জিসান এন্টারপ্রাইজের শেয়ারগুলো দিলে ভালো হবে। শহীদ ইন্ডাস্ট্রিয়ালটা গ্রামের মধ্যে পড়ে, ওখানে ব্যয় না করাই ভালো। কথাটা বলে ছেলেটা বুক ফুলিয়ে দাঁড়ালো, যেন কোনো উত্তম কথা বলেছে। নিজের বুদ্ধিতে নিজে বাহবা দিচ্ছে। কিন্তু আরহাম ওর উত্তেজনায় পানি ঢেলে বলল, সৈয়দ ইন্ডাস্ট্রিতে শেয়ার দাও। ছেলেটার মুখ মিইয়ে গেল। সে বলল, কিন্তু স্যার ওখানে দিলে তো লসের মুখে পড়ব। আমি বলছিলাম। তাকে আর কিছু বলতে না দিয়ে আরহাম বলল, বলেই রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। মিটিং রুম থেকে বেরিয়ে আরহাম চলে গেল নিজের রুমের। আগে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। ডোন্ট বি টু স্মার্ট। যেটা বলছি সেটা করো। জেসান এন্টারপ্রাইজ শহরের কাছে অবস্থিত, কিন্তু নদীর পাড়ে। ওটা যে কোনো সময় নদী ভাঙানো যেতে পারে। তখন যে লস হবে সেটার ভরপাই কে করবে? তুমি। আর বাকি রইলে সৈয়দেরটা। ওটা গ্রামে হলে উন্নতিটা বছরের মধ্যে বোঝা যাবে। সো ডোন্ট বি ওভার স্মার্ট, ওকে? নিজের গায়ের কোট খুলে ছুঁড়ে মারল সোফার উপর, গিয়ে বসলো নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে। চেয়ারে বসতেই চোখ বন্ধ করে বড় বড় দম নিতে থাকে। সে কিছুতেই বুঝতেছে না তার কি হচ্ছে। কেন মিটিংয়ের সময় সে ওই মেয়েকে মনে করলো? ওর জামা কাপড় কেন গুছিয়ে রাখবে ও? কিছু ভালো লাগছে না। টেবিলের উপর পানির গ্লাস ছিল, একবারে সব পানি সাবার করে দিল। তাও শান্ত হতে পারছে না, নিজেকে পাগল পাগল লাগছে। ধীরে ধীরে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এবার এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে বসে পড়লো কাজের জন্য। এসব মেয়েদের চক্করে পড়া যাবে না। কিছু ফাইল সামনে এনে সেটাতে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো, যাতে তার খেয়াল মাথায় না আসে।
ইরাদের ভার্সিটি ছুটি হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, তবুও ওরা এখনও ভার্সিটিতেই আছে। টিএসসিতে মাঠের মধ্যে বড় একটা গাছের নিচে ঘাসের মধ্যে সবাই গোল হয়ে বসে আছে। সবাই বলতে ভুল হবে, কারণ এখানে একজন মিসিং মানে আরও নেই ওদের আড্ডাতে। এটা মূলত ইরাদের প্ল্যান মাফিক করা কাজ। সপ্তাহে 4 দিন ইরা টিউশনি করায়। যে কয়দিন ভার্সিটি খোলা থাকে ওই কয়দিন ভার্সিটি শেষে ইরা পড়াতে যায়। ছাত্রী পড়ে মাত্র ক্লাস 8-এ, মাসে 4000 টাকা বেতন দেয়। এই কথা ইরার মামার বাসার কেউ জানে না, কারণ জানলে তারা টিউশনি করতে দেবে না। মামা তাকে অবশ্য হাত খরচ থেকে শুরু করে সব কিছুর টাকা দেয়, তবুও নিজের হাতে ইনকাম করার মজাই আলাদা। আর ইরারও খুব শখ ছিল এখানে এসে টিউশনি করানোর, তবে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে টিউশনি করানোর জ্বালা। এই যে একটু আগে ছাত্রীর মা ফোন করে বলল, আমরা একটু বাইরে আসছি, বাসায় যেতে দেরি হবে, তুমি 4:30টার পরে এসো। ইরা আর বারণও করতে পারলো না মুখের সামনে, তাই ফাহিমকে কল করে বলে দিয়েছে আরুদের বাসায় যাবে, ফিরতে রাত হবে। যেহেতু আরুদের বাসায় যাবে তাই ফাহিমও বেশি চিন্তা করলো না, শুধু বলল যখন আসবি আমাকে ফোন করিস, আমি গিয়ে নিয়ে আসবো নি। কিন্তু আরুদের বাসায় আসলে তো আবার সমস্যা হয়ে যাবে, তাই ইরা ফাহিমকে মানা করে দেয় আসার জন্যে। যেহেতু এখন আর টিউশনি হচ্ছে না, তাই ইরা, আলো, রাদিল, আইমান এই 4 পাণ্ডব মিলে মিটিং বসিয়েছে। কারণ 2 দিন পরে আরুর জন্মদিন, ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছে। আর এই মিটিংয়ে তো আরুকে রাখাই যাবে না, তাই ওরা ওকে ভুলিয়ে ভালিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। সবাই ভান করেছে যেন ওরাও এখন বাসায় যাবে, কিন্তু আরু যাওয়ার পরে আবার একসাথে হয়েছে 4 জন। ইরা প্রথমে গলা খাকারি দিয়ে বলল, আমি ভাবছিলাম কি আমি ওকে একটা ফ্রেম দিই, যেখানে আমাদের সবার ছবি থাকবে, সারা জীবন স্মৃতি হিসেবেও রাখা যাবে। আলো বলল, হ্যাঁ, এটা সুন্দর হবে। তবে আমি ভাবছিলাম আমরা ওর আসার আগে একটা গ্লাস সাজিয়ে রাখবো, ওকে ক্লাসে নিয়ে গিয়ে সারপ্রাইজ। আইমান আলোর মাথায় টোকা দিয়ে বলল, মাথা কি গোবর নিয়ে ঘুরিস নাকি তুই? শুনিসনি আরও কি বলে গেল? ওর ভাই তো ওর জন্য বিশাল বড় পার্টির ব্যবস্থা করেছে, তাহলে তুই আবার কিসের সাজসজ্জা করে পার্টি দিবি? আলো রাদিলের দিকে তাকিয়ে বলল, দেখ ও আমাকে কি বললো, আমি নাকি গোবর নিয়ে ঘুরি, তুই কিছু বলবি না? রাদিল বসা অবস্থায় আইমানের পেছনে দিল লাথি। তোরে না বলেছি ওর লগে মারামারি করবি না, পায়ে ব্যথা পায়ও। আমি তো মারিই না, শুধু মায়ের খাই। তুই কেন মারলি? আর গোবর বললি কেন তুই? তোর মাথায় গোবর। আইমান পিছনে ডলতে ডলতে বলল, একটু চল তো আমরা চলে যাই। ওগো 2 লাভ বার্ডের জন্য কোথাও শান্তি নেই। কিছু বললেও খ্যাপে, ওরে কিছু না বললেও খ্যাপে। চল, ওগুলো আমরা প্রেম করতে দিয়া নাই, আমরা অন্য জায়গায় গিয়া প্রেম করে আসি। ইরা ওর কথায় হাসতে হাসতে বলল, পারিসও তোরা, কি শুরু করলি এগুলো? কি প্রেম করলি রে দুজন? একজনকে বললে আরেকজনের লাগে। আহা, এমন একটা মানুষ পাইলাম না জীবনে, বলেই হাসতে লাগলো। আইমান বলল, কেন, এমন মানুষ লাগবে নাকি তোর? না ভাই, যেমনে আছি ঠিক আছে, এত প্যারা নিয়ে লাভ নাই। বলেই আবারও হাসতে লাগলো। আর তার স্নিগ্ধ নিষ্পাপ চিরল হাসিতে অন্যজনের হৃদয় ক্রমাগত ঘায়েল হয়ে চলেছে। এই হাসিতে বেড়ে চলেছে তার ধুকপুকানির শব্দ। হৃদযন্ত্রটা বুঝিয়ে হাস্যরত নারীটির নামে দখল হয়ে যাবে, বেকাবু হয়ে যাচ্ছে মন। হঠাৎ রাদিল মারল আইমানের পিঠে এক ঘা, এতে করে ভয় পেয়ে যায় বেচারা। আইমানের কানের কাছে মুখ নিয়ে বলে, বেটা থাম, চোখ দিয়ে তো গিলে খেয়ে ফেলেছিস, একটু আস্তে প্রেমে পড়িস। প্রেমে পড়লেই কিন্তু জ্বালা আছে মামা। আইমান মাথা নিচু করে হেসে দিল রাদিলের কথায়। অবশেষে অনেক কথাবার্তা বলে ঠিক করলো কে কি করবে। আরও কিছু সময় তারা কাটিয়ে দিল গল্পগুজব করতে করতে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, তার আলো এখন পুরোপুরি নিভে গেছে। চারিদিক থেকে ভেসে আসছে আজানের সুমধুর বাণী। পাখিরা যার যার নীড়ে ফিরে যাচ্ছে। এই পাশের কলোনিটা একটু নিশ্চুপ, কেউ বাইরে নেই, সবাই যার যার ঘরে। কয়েকজন শুধু মসজিদে যাচ্ছে নামাজের জন্য। ইরা নিজের হাতে থাকা ঘড়িটার দিকে একবার তাকালো। 6:45 বাজে। পড়াতে এসেছিল 4:30টায়, কিন্তু এসে দেখে তারা নেই। কাজের বুয়া ছিল, সেই দরজা খুলে দিয়েছে, তাকে বসিয়ে রেখেছে। আর তারা এসেছে প্রায় 5টার সময়। তখন থেকে পড়ানো শুরু করেছে, প্রায় 1.5 ঘন্টা পড়েছে, তাই এখন অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঠিকমতো একটা রিক্সা পেলে হয়, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কোনো রিক্সা পেল না। তাই সামনের দিকে হাঁটা ধরলো ইরা, যদি সামনে পেয়ে যায়। কিছুক্ষণ হেঁটে যেতেই দেখে মোড়ের সামনে কয়েকটা গুন্ডা বসে আছে বাইকের উপর। ইরা ওদেরকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আজকাল এমন গুন্ডা বদমাশদের জন্য রাস্তায় বেরও হওয়া যায় না। ওখানে কম করে হলো 5 জন আছে। ইরা নিজেকে শান্ত করে আবার হাঁটা ধরলো সামনে। ওদের একটু কাছাকাছি আসতে একজন বলে উঠল। ওদের এমন উদ্ভট গান শুনে ইরার হাঁটার গতি অটোমেটিক্যালি কমে যেতে লাগলো। পা যেন এখান থেকে নড়তে চাইছে না। তবুও ভয়কে পাত্তা না দিয়ে সামনের দিকে হেঁটে চললো। ওদের সামনাসামনি আসার পরেই একটা বাইক থেকে একটা ছেলে ধপ করে নেমে এসে দাঁড়িয়ে বলল, শোনো গোলালো না, নামটি তোমার বলো না, কোন শহরে বলো তোমার বাড়ি। এরকম উদ্ভট কাজে কিছুটা ভড়কে গেল ইরা। তেজিস্বরে বলল, কি অশুভতম হচ্ছে এখানে? রাস্তা ছাড়ুন।
এরকম কুৎসিত ভাষা শুনে বমি চলে আসলো ইরার। ওদের ভাষা এত খারাপ, আগে কোনোদিনও এগুলোর শিকার হয়নি, কারণ সন্ধ্যার আগেই ও এখান থেকে চলে যায় আর ওরা আসে সন্ধ্যার পরে। ইরা ভয় পেলেও প্রকাশ করলো না, বলল, দেখুন, ভালোই ভালো পথ ছাড়ুন বলছি, না হলে আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আপনাদের কি করে সাহায্য করা যায় এটা আমার খুব ভালো করেই জানা আছে, পথ ছাড়ুন। ছেলেটা হৈ হৈ করে বলল। ওখান থেকে মন্টু নামের ভয়ানক দেখতে গুন্ডাটা সামনে এলো। মেদযুক্ত শরীর, টি শার্টের ভেতর থেকে ভুড়িওয়ালা পেট মনে হয় বাইরে চলে আসবে। সে ইরার সামনে এসে গালে থাকা পানের পিক রাস্তায় ফেলে বলল, কি বলছিলি? আমাদের সাহায্য করবি? নে কর, কি করবি কর। তবে বেবি, যাই করিস, আজকে কিন্তু তুই আমাদের ডিনারের জন্য একদম পারফেক্ট। কি বলিস রে তোরা? আরেকজন পেছন থেকে বলল। ইরা ওদের এমন কথায় সত্যি ভয় পেয়ে যায়। এরা যে খুব সুবিধার নয় এটা সে বুঝে গেছে, তবু ভয়ের উপর রাগ ঢাক দিয়ে বলল, দেখুন, আপনারা যদি এখন যেতে না দেন তাহলে কিন্তু চিৎকার করবো আমি, আশেপাশের সবাইকে ডাকবো। ওরা সবাই হো হো করে হেসে দিল। মন্টু বলল, আচ্ছা সোনা ডাকো, যাকে পারো ডাকো, দেখো কেউ তোমার ডাক শোনে নাকি। ইরা এবার সত্যি ডাক দিতে নিল। কেউ আছে? কেউ আছে এখানে? আমাকে হেল্প করুন প্লিজ। ওর আর কিছু বলার আগেই মন্টু এসে মুখটা চেপে ধরল। বাকিদের উদ্দেশ্যে বলল, সবাই ধরাধরি করে নিয়ে যেতে চাইছে, তবে ইরা ছুটাছুটি করছে বলে সহজে নেওয়া যাচ্ছে না তাকে। তবু এতগুলো ছেলের সাথে সে কিছুতেই পারবে না, তারা ওকে নিয়েই ছাড়বে। ইরার যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, কিছু ভাবতে পারছে না। ওদের উদ্দেশ্য পরিষ্কার বুঝতে পেরে মাথাটা আর কাজ করছে না। এমন পরিস্থিতিতে সব মেয়েরাই হয়তো অসহায় পড়ে, নিজেকে কি করে বাঁচাবে ইরা কিছুই বুঝতে পারছে না। মনে মনে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ চাইলে বেঁচে যাবে এই যাত্রায়, কিন্তু বাঁচার কোনো আশা দেখছে না ইরা। আজ কি তবে ইরার জীবনের শেষ দিন? সে কি আর এই সুন্দর পৃথিবীতে থাকতে পারবে না? মরার চিন্তা বাদ দিয়ে আবারও ভাবলো, যতই হোক মরে যাবে, তবু এদের হাতের বলি হবে না, নিজের ইজ্জত খোয়াবে না ইরা। কিন্তু কি করবে এখন সে? ইরা ছোটাছুটি করছে দেখে মন্টু তার চেলা রাহাতকে বলল, রাত, কিছু নিয়ে আয় তো, আগে ওকে অজ্ঞান করতে হবে। ইরার মুখ চেপে রাখায় সে মুখ দিয়ে কিছু বলতে পারছে না, শুধু গোঙানির আওয়াজ আসছে। আজ হয়তো তার জীবনের শেষ দিন। এরকম একটা শহরে, এমন একটা রাস্তায় একটা মেয়েকে এইভাবে কেউ তুলে নিতে পারে, এটা তার কল্পনাতীত ছিল। ও বুঝতেই পারেনি রাতে ঢাকা শহর এতটা ভয়ঙ্কর। এরই মাঝে রাস্তার ওপাশ দিয়ে একটা ছেলেকে যেতে দেখা গেল। ইরা যেন একটু ভরসা পেল এতে। ওদের সবার ধরে রাখার মাঝেই এক হাত বাড়িয়ে সাহায্য চাইতে লাগলো। ছেলেটা দেখেছে একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে। ইরা ভেবেছে ছেলেটা আসবে ওর কাছে, ওকে বাঁচাবে, কিন্তু ছেলেটা ওদের দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে চলে গেল। এবার যেন আরো অসহায় হয়ে পড়লো সে। মানুষ কি তাহলে শুধু নিজেরটাই ভাবে? এখানে যদি তার মা বোন থাকতো বা তার আপন কোনো নারী থাকতো, তবে কি পারতো তাকে এভাবে দেখেও ফেলে যেতে? হয়তো পারতো না। আসলে ছেলেটার কোনো দোষ নেই, মানুষ মানে এমন, মানুষ সবার আগে নিজেরটাই চিন্তা করে, এটা সবার ক্ষেত্রেই এক। ইরা চোখ দিয়ে জল চলে আসছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে এবারের যাত্রায় কোনো রকম কারিশমা করে বাঁচিয়ে নেয় তাকে। না বাঁচলেও আফসোস নেই, কিন্তু ইজ্জত যেন না খোয়াতে হয়। ছেলেগুলোর কাছে শুধু বাইক ছিল, তাই ওকে নিতে একটু বেগ পেতে হচ্ছে, কারণ ইরাকে কিছুতেই বাইকে উঠাতে পারছিল না। এমন সময় আরেকটা গাড়ি গেল রাস্তা দিয়ে, কিন্তু থামলো না। রাহাত নামের ছেলেটা একটা লাঠি নিয়ে এসেছে ইরাকে মারার জন্যে। যেই রাহাত বাড়িটা মারবে তার আগে এখান দিয়ে যাওয়ার গাড়িটা পিছে ব্যাক করে এসে থামলো ওদের সবার সামনে। এতে ভরকে যায় সবাই। রাহাত আর বাড়িও মারতে পারলো না। সবাই অবাক চোখে ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ কারটির দিকে তাকিয়ে আছে। ওরা বুঝতে পারছে না কে আসলো ওদের কাজের মাঝে, পুলিশ টুলিশ না তো। ওদের তাকিয়ে থাকতেই গাড়ির দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো স্যুট বুট পরা একজন সুদর্শন ব্যক্তি। লোকটা বেশ অ্যাটিটিউড নিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াটস গোয়িং অন হিয়ার? মন্টু ইরার মুখ চেপে ধরা অবস্থায় ওকে উল্টো প্রশ্ন করলো, ওই তুই কে রে? আমাদের কাজের মাঝে বাধা দিচ্ছিস কেন? ভালোই ভালোই বলছি, কেটে পড়, না হলে। এক ঝটকায় মন্টু কাছে এসে এক হাতে ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, না হলে? না হলে কি করবি তুই? নে কর, কি করবি, হাত লাগা, কাম অন, হিট মে। মন্টুর সাথে সাথে বাকিরাও একটু ভয় পেয়ে গেল ওর এমন আচরণে। এদিকে ইরা বাকশূন্য, কারণ তার চোখের সামনে ছেলেটি আর কেউ না, আরহাম শেখ। আরহামকে এমন সময় এখানে ওকে বাঁচাতে আসতে দেখে ইরা স্পিচলেস হয়ে গেছে। মন্টুকে ওভাবে চেপে ধরায় সে ইরার গালের উপর থেকে হাত সরিয়ে দিয়েছে। তবুও ইরার যেন চিৎকার করার বা কোনো কিছু বলার শক্তিটুকু নেই। মন্টুকে এভাবে মারতে দেখে ওদের দলের একজন এসে পেছন থেকে কলার টেনে ধরে বলল, অমনি পেছনে ঘুরে নাক বরাবর মারল এক ঘা।
ছেলেটা একটু পিছিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে সবাই পিছিয়ে যায়। আরহাম নিজের গায়ে থাকা কোটটা খুলে ফেলে। কোটটা খুলে ইরার হাতে ধরার জন্য হাত বাড়াতে চোখ পড়ে ইরার উপর। ও ইরাকে দেখেই হা হয়ে যায়, কারণ ও এতক্ষণ খেয়ালই করেনি যে এটা ইরা ছিল। ও শুধু দেখেছে কয়েকটা ছেলে একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে। আরও যতই মেয়েদের অপছন্দ করুক না কেন, তাদের মানহানি বা অসম্মান হতে দেখতে পারবে না। সে মেয়েদের সাথে সবসময় রুড বিহেভ করে, কারণ মেয়েরা সবসময় ছিপকে থাকতে চায় ওর সাথে। আর এই জন্যই মেয়েদের প্রতি আলাদা একটা অপছন্দ জমেছে তার। কিন্তু এভাবে মেয়েদের হ্যারেস করা, তুলে নিয়ে যাওয়া মোটেও পছন্দ নয় ওর। ইরাকে দেখে চোখ দুটো বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলল, ইরাবতী, তুমি এখানে কেন? তার মানে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল? পেছন থেকে রাহাতের হাতে থাকা লাঠি দিতে বাড়ি মারতে গেলে ইরা ভয়ে বড় বড় চোখ করে তাকালে আরহামও পিছনে তাকায়। রাহাতের বাড়ি মারার আগে আরহামকে মাটিতে ফেলে দেয়। রাগে ফুঁসে উঠে বলে, দেখছিস না কথা বলছি আমি? এত তারা কিসের? মার খাওয়ার খুব বেশি শখ হয়েছে মনে হয়। বলেই দিল কয়েকটা লাথি। ছেলেটা ব্যথায় কুকিয়ে ওঠে। রাহাতের আনা লাঠিটা নিচে থেকে উঠে এক একটা মারতে থাকে। মারার সময় একজন বাড়ি খায় আরহামের গাড়ির সাথে। এতে করে আরও খেপে যায় সে। ওটাকে ধরে এনে প্রথমে চট দিয়ে বলল। ছেলেটা কাকুতি মিনতি করে বলল, পড়লি তো পড়লি, আমার গাড়ির উপরেই পড়লি? অন্য কোথাও জায়গা পেলে না তুই? এখানে কত জায়গা আছে, তুই আমার গাড়ির উপর কেন পড়লি বল? হারামজাদা, তুই জানিস এটা আমার শখের গাড়ি, এর উপর একটা দাগও সহ্য করবো না আমি। ছেলেটা কাকুতি মিনতি করে বলল। তবু আরহাম থামলো না, লাথি মেরে নিচে ফেলে দিল ছেলেটাকে। সবাই মাটিতে পড়ে গড়াগড়ি করছে, কারো আর ওঠার মতো বল নেই। আর এসব দেখে ইরা ভয়ে কাঁপছে। আজ হয়তো ওর ভয় পাওয়ারই দিন। কেন জানি ওর এখনো ভয় লাগছে, হয়তো শখ খেয়েছে, কারণ জীবনে প্রথম এমন কোনো ঘটনার শিকার হলো সে। তার জন্যই তো যে মেয়ে ভয় পায় না, সেই মেয়ে আজ ভয়ে কাহিল হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে, দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়ছে। আরহাম সবগুলোকে পিটিয়ে মাটিতে শুইয়ে দিয়েছে। ওদের মেরে লাঠিটা ফেলে পেছনে ঘুরতেই দেখে ইরা পড়ে যাচ্ছে। ওকে পড়ে যেতে দেখে আরহাম এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেলে ওকে। এতে ইরার মাথা গিয়ে ঠেকলো আরহামের বুকে। আরহামের বুকের ভেতর কেমন যেন করে উঠলো, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। ও ইরার মুখটা এক হাতে রাজলায় ধরে অন্য হাতে ওকে আঁকড়ে ধরেছে। মুখটা বুক থেকে উঠিয়ে দুবার ডাকলো ইরাকে। ইরা, ইরাবতী, আর ইউ ওকে? ইরার কোনো সারা শব্দ না পেয়ে বুঝে গেল সে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তাই ইরাকে কোলে তুলে নিল আরহাম। কোলে করে নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির দরজা লাগানো ছিল, তাই ইরাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে এক হাত দিয়ে একটু নিচু হয়ে খুলে ফেললো দরজাটা। গাড়ির দরজা খুলে ইরাকে সাবধানে ভেতরে বসালো। ওকে বসিয়ে রেখে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। গাড়ির ড্যাশ বক্সে পানির বোতল ছিল, ওটা বের করলো ইরার চোখে মুখে ছিটানোর জন্য। চুল দিয়ে ইরার পুরো মুখ ঢেকে গেছে। চুলটাকে আস্তে করে সরিয়ে দিল আরহাম পানি দেওয়ার জন্য, কিন্তু পানি আর ইরার মুখে গেল না। চুল সরাতে আরহামের চোখে পড়লো রইল ইরার অজ্ঞান হওয়া ফর্সা মুখের দিকে। ইরাকে দেখে মনে হচ্ছে কোনো নিষ্পাপ রমণী ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। তাকে এত স্নিগ্ধ কেন লাগছে? মনে হচ্ছে কোনো পাথর ব্যক্তির হৃদয় হরণ করতে পারবে তার স্নিগ্ধতা দিয়ে। সে চেয়েই রয়েছে ইরার দিকে। হঠাৎ মনে হলো সে কি ভাবছে এগুলো? এরকম উদ্ভট কথা তার মাথায় আসলো কি করে? আজব লাগছে। একটা মেয়েকে কতগুলো গুন্ডার হাত থেকে বাঁচিয়ে কোলে করে তুলে তার গাড়িতে বসিয়ে তার দিকে ভাবে ফ্যাল করে চেয়ে আছে। আর কি সব কথা ভাবছে? কি হয়েছে আরহামের? সে নিজেও বুঝছে না তার মাথায় এমন আজগুবি চিন্তা ভাবনা আসছে কোথা থেকে। নিজের ভাবনার প্রতি নিজেরই রাগ হচ্ছে। ও তো এমন করে কোনোদিনও ভাবে না, এখন কেন এগুলো ভাববে? ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি। রাগটুকু গিলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সে। এখন এসব ভাবার সময় নয়, আগে ইরার জ্ঞান ফেরাতে হবে। কারণ আরহাম ইরার সম্পর্কে কিছুই জানে না। সে কোথায় থাকে তাও জানে না যে বাসায় পৌঁছে দিয়ে আসবে। এসব খবর নেওয়ার প্রয়োজনই মনে করেনি আরহাম। ওর সাথে দেখাই তো হলো মাত্র 2 দিন, আর 2 দিনে একটা মেয়েকে নিয়ে এত ভাবার কি আছে নিজেও বুঝতেছে না। শুধু জানে ইরা ছোটুর বেস্ট ফ্রেন্ড, ব্যাস। আর কোনো সম্পর্ক নেই মেয়ের সাথে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে পানির বোতলটা খুলে একটু পানি নিয়ে ছিটিয়ে দিল ইরার মুখে। ইরার মুখটা ধরে হালকা ঝাঁকিয়ে বলল, ইরাবতী, শুনতে পারছো? চোখ খোলো, ইউর সেফ নাও। ইরাবতী। আরহাম ওর গাল ধরে চাপড়াচ্ছার পানি দিচ্ছে। পানিতে আর আরহামের ডাকে হয়তো জ্ঞান ফিরেছে ইরা। সে একটু নড়ে চড়ে উঠে আস্তে আস্তে চোখ দুটো খুললো। চোখ খুলে প্রথমে কিছু মনে পড়ছিল না ইরা যে কি হয়েছে ওর, ও এখানে কেন। কিছুক্ষণ পর সব মনে পড়তে চুপসে গেল বেচারি। পাশ ফিরে চাইতে আরহামকে দেখে আরো ঘাবড়ে গেল। আরহাম ওর মতিগতি বুঝতে না পেরে বলল, আর ইউ ওকে? ঠিক আছো তুমি? ভয় পাচ্ছ? ইরা আরহামের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, ওরা ওরা কি? ইটস ওকে, রিল্যাক্স। ওরা নেই এখানে, ভয় পাওয়ার কিছু নেই। তুমি বলো, তুমি কি ঠিক আছো? ব্যথা পেয়েছো কোথাও? ইরা দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো না, ব্যথা পায়নি। আরহাম বলল, ঠিক আছে, তোমার অ্যাড্রেস দাও, আমি পাশে পৌঁছে দিচ্ছি তোমায়। আর তুমি রাতের বেলা এখানে কি করছিলে বলো তো? ইরা এবার একটু শান্ত হয়ে বলল, আসলে আমি টিউশন করাতে এসেছিলাম।
এখানে। আজকে একটু বেশি দেরি হয়ে যায় কিছু কারণে। আর এখন দিয়ে যাওয়ার সময় এখান দিয়ে যাওয়ার সময় ওরা। আরহাম আর কথা বলল না, গাড়ি স্টার্ট দিয়ে দিল। সারা রাস্তা দুজনে চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলেনি। শুধু ইরা মাঝে মাঝে রাস্তা দেখিয়ে দিচ্ছিল আরহামকে। ইরার দেখানো রাস্তা ধরে গাড়ি এসে থামলো ফাহিমদের বাসার সামনে। ফাহিমদের বাড়ি দেখে আরহামের ভ্রু কুঁচকে গেল। কুঞ্চিত ভ্রু নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে থাকো এই অ্যাপার্টমেন্টে? ইরা মাথা নাড়িয়ে বলল হুঁ। আরহাম আবারও প্রশ্ন করলো, তাহলে ফাহিম তোমার কি হয়? ইরা আস্তে করে জবাব দিল। ভাইয়া, মামাতো ভাই। আরহাম আর কিছু বলল না। গাড়ি থেকে নেমে ইরার কাছে এলো। দরজা খুলে এক হাত ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এসো নেমে পড়ো, ভয় নেই, কাম। ইরা হাত বাড়িয়ে আরহামের হাত ধরে নেমে পড়ল। আজকে মেয়েটা যেন একটু বেশি চুপসে গেছে। এত কথা বলা মেয়েটা আজ বেশি কথা বলছে না, হয়তো ভয়টা বেশি পেয়েছে। ও হয়তো কখনো ভাবেওনি যে এমন একটা জায়গা থেকে আবারও ফিরে আসতে পারবে। আরহাম ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, একা যেতে পারবে নাকি আমি দিয়ে আসবো? ইরা আস্তে করে বলল। পারবো। ঠিক আছে, সাবধানে যাও। ইরা আর কিছু বলল না, হাঁটা ধরলো ভেতরের দিকে। ইরা একটু দূরে যেতে আরহাম আবারও ডাকলো ওকে। শোনো ইরাবতী। ইরা আস্তে করে পিছনে ঘুরে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। আরহাম পেছনের সিট থেকে একটা ব্যাগ বের করে বলল, এটা তোমার, ওইখানে পড়েছিল। ইরা এগিয়ে এসে ব্যাগটা নিয়ে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। আবারও হাঁটা ধরলো বাড়ির দিকে। আরহাম গাড়িতে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে বুকের কাছে নিয়ে দাঁড়ালো। যতক্ষণ ইরাকে দেখা যায় ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। ইরা যেতেই ঠোঁট কামড়ে হেসে দিল আরহাম। ইরাকে এমন ভয় পেতে দেখে বেশ মজা লাগছে আরহামের। ওই দিনও বাসায় গিয়ে কীভাবে পটর পটর করে কথা বলছিল এই মেয়ে, আর আজ মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না ভয়ে। ভিতর ডিম তার আবার এত তেজ, যেখানে তেজ দেখাতে হবে সেখানে দেখায় না, আর যেখানে দেখাতে হবে না সেখানে দেখায়। আজব মেয়ে মানুষ। ইরাকে যেতে দেখে নিচেও চলে গেল তার ব্ল্যাক মার্সিডিজ ছুটিয়ে। আর এই সমস্ত দৃশ্য কেউ একজন খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত তার চোখ ছিল ইরা আর আরহামের উপর। তিনতলার বারান্দা থেকে খুব স্পষ্টভাবে দেখছে তাদেরকে। রাত বাজে প্রায় 9টা। ঢাকা শহরে কিছু কিছু এলাকা এই সময় খুবই নির্জন, আবার কিছু এলাকা মানুষজনে ভর্তি। সেখান দিয়ে হাঁটাও মুশকিল। আরহাম তার মার্সিডিজ ছুটিয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে। ইরাকে পৌঁছে দিয়ে এসেছিল সেই জায়গায় যেখানে ইরাকে তুলে নেওয়া হচ্ছিল। ইরাকে নিয়ে যাওয়ার সময় কল করে দিয়েছিল পুলিশকে। তারা এসে আরহামের স্টেটমেন্ট নিয়ে ওদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা একটু সুস্থ হলে জেলে নেওয়া হবে। গাড়ি চলার মাঝে ফোন বেজে ওঠে আরহামের। ফোন ধরতে ওপাশ থেকে ফাহিম অসন্তোষ প্রকাশ করে বলে উঠল, কি রে ভাই, কই তুই? কখন থেকে ওয়েট করছি তোর জন্য। তুই না সন্ধ্যার সময় মিটিং শেষে রওনা দেওয়ার দিবি বললি, এখনও আসার নাম নেই। নাকি আজকের গেট টুগেদার এর কথা ভুলেই গেছিস বলতো? আরহাম একটু ক্লান্তি প্রকাশ করে বলল, আজ আর ভালো লাগছে না রে, অন্যদিন জয়েন করি। ফাহিমের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে শুভ বলল, তুই এখন এরকম কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আরহাম। তোর জন্য আজকের ডেটটা প্ল্যান করা হয়েছে। তুই বলেছিস আজকে রাতে ফ্রি আছিস, এজন্য আমি অন ডিউটি থেকে ছুটি নিয়ে পুলিশের ইউনিফর্ম পরেই চলে এসেছি। রাফিয়া অফিস থেকে সোজা এখানে চলে এসেছে। আবার ফাহিম ফোনটা নিয়ে বলল, আমিও চেম্বার থেকে সোজা এখানে এসেছি। দেখ, তুই যদি আজকে না আসিস বন্ধু, তাহলে কিন্তু আর কথা নেই তোর সাথে। আরহাম তপ্ত একটা শ্বাস ফেলে বলল, আসছে। আচ্ছা শোন, তোর কি কোনো বোন আছে? রাফি ওর হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে বলল, এই বন্ধু কি ডিস্টিং চলে নাকি? তুমি মামা মেয়ের খোঁজ নিতেছ কেন? ব্যাপারটা গোলা গোলা লাগছে। ডালে কি কিছু কালা আছে নি? আরহাম মেকি রাগ দেখিয়ে বলল, আমি আসলে না তোর এই কালা ডাল আর ডিস্টিং দুটোই খাওয়াবো। ফোন ফাহিমকে দে। রাফি হেসে দিয়ে বলল, ফোন স্পিকারে আছে, মামা তুমি বলো। ফাহিম বলল, কি হয়েছে রে, হঠাৎ আমার বোনের কথা জিজ্ঞেস করলি? আর আমার বোনকে তো তুই দেখিয়েছিস, ফিহা। আরহাম মুখে চসূচক উচ্চারণ করে বলল, তোরই বোনের কথা বলছি না আমি। তোর কি কোনো কাজিন আছে? হ্যাঁ আছে, আমাদের ইস্যু, আমার ফুফাতো বোন হয়। ইস্যু? এরা মানে এরার নামে কেউ আছে? হ্যাঁ, ওর নামই ইরা, মানে ইশিকা আহমেদ ইরা। আমি ভালোবেসে ইস্যু বলে ডাকি। আরহাম ভ্রু কুঁচকে বলল, কি ভালোবাসিস মানে? আরে ভাই, বেশি বোঝোস কেন? ভালোবাসি মানে বোনের মতো। সি ইউ জাস্ট মাই সিস্টার। আর আমি তো ওকে ফিহার চেয়েও বেশি ভালোবাসি। একবারে লক্ষ্মী মেয়ে আমার বোনটা। কিন্তু তুই ওর খোঁজ করছিস কেন? আর ওর ব্যাপারে জানলি কি করে? আরহাম একটু আমতা আমতা করে বলল, ওই ছোট নাকি বেস্ট ফ্রেন্ডও, তাই ইনফরমেশন নিচ্ছিলাম। ফাহিম চিন্তিত গলায় বলল, তুই কি করে জানলি ও আমার বোন? আরুপা আরু বলেছে নাকি? না, ও বলেনি, এমনি জেনেছে, পরে বলবো।
আগে আসি, ওখানে ড্রাইভ করছে, এখন ডাক। বলেই কান থেকে ফোন নামিয়ে নিল আরহাম। ওদিকে ফাহিমকে বেশ চিন্তিত দেখাচ্ছে কোনো বিষয়ে। আরহাম গাড়ির স্পিড আরও বাড়িয়ে চলে গেল তার গন্তব্যের দিকে। ইরা শাওয়ার নিয়ে বের হলো মাত্র। মাথায় পেঁচানো টাওয়েলটা বারান্দায় ছড়িয়ে দিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এখন নিজেকে তখনকার থেকে একটু স্বাভাবিক লাগছে। তখন যে কী হয়েছিল নিজেও বুঝতে পারছে না। মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। আরহামকেও একটা ধন্যবাদ দিতে পারলো না। কি ভাববে ছেলেটার ব্যাপারে? সে আগে ওর সাথে যাই ব্যবহার করুক না কেন, এখন তো বিপদে এসে সাহায্য করেছে। সত্যি যদি উনি আজ না থাকতো তাহলে কি আজ বেঁচে থাকতো? আল্লাহ তো বাঁচিয়ে নিয়েছে কাউকে উসিলা করে, সেই উসিলাটা তো আরহামি। তাকে অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল ইরার, কিন্তু কিছুতে বুঝতে পারলো না। ইরা, কোথায় তুই? এক্ষুনি এখানে আয়, তাড়াতাড়ি। কারো ডাকাডাকির আওয়াজে ইরার ভাবনাটা উড়ে গেল। সে তড়িঘড়ি করে রুমে এসে দেখে ফিয়া চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বলল, কি হয়েছে আপু? রেগে আছো মনে হচ্ছে, কিছু কি হয়েছে? ফিয়া নাটকীয় ভঙ্গিতে বলল, বাহ, মহারানী জানি না কি হয়েছে। রানী সাহেবা, আপনি জানেন না কি হয়েছে? তুমি বললে তো জানবো, বলো না কি হয়েছে। আমি তো বাসায় আসলাম কিছুক্ষণ আগে। সেটাই তো, তুই কিছুক্ষণ আগে বাসায় কেন আসবি? কোথায় ছিলি সত্যি করে বলতো? ভাইয়াকে তো বলেই গেছি আরুদের বাসায় যাবো অ্যাসাইনমেন্টের কাজের জন্য। আর ভাইয়া তো মামিকে বলেও দিয়েছে। মামির সাথে তো কথা বলেই আসলাম। হ্যাঁ, মামা জানে না, কারণ মামা তো বাসায় নেই। তো কি হয়েছে, ব্যাপারটা কি বলো তো? এত কথা শুনতে চাইনি আমি, আগে এটা বল, তোর আরহামের সাথে কি চলে? কি চলে মানে? ওনার সাথে আমার আবার কি চলবে? ও আচ্ছা, মহারানী এখন তাহলে ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না, তাই তো? আপু দেখো, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। ঠিক আছে, পরিষ্কার করেই বলবি। আরহাম তোকে বাড়িতে দিয়ে গেল, আবার গাড়ির দরজা খুলে তোর হাত ধরে তোকে নামালো, আবার দাঁড়িয়ে কথাও বললি, পিছনের সিট থেকে তোর ব্যাগ এনে দিল, তারপর আবার তুই যতক্ষণ ধরে যাচ্ছিলি তোর দিকে তাকিয়েছিল। এখন বল, আসল ব্যাপার কি? তুই তো জানিসই আমি আরহামকে ভালোবাসি, তারপর ওর সাথে এগুলো কি চলছে তোর? ইরা একটু বিভ্রান্তিতে পড়ে গেল, কারণ আজকের ঘটনাটা কাউকে জানানো যাবে না, বিশেষ করে ফিয়াকে তো নাই। তাই এখন মিথ্যা কথা বলতেই হবে। আপু তুমি কিসের ভিতর কি আনছো? উনি জাস্ট আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে, রাত হয়েছে তাই। তাও আবার আরুর কথায় এখানে তুমি কিসের মানে বের করছো? আচ্ছা, তাহলে তোর হাত ধরে কেন নামালো, এভাবে কেন তাকিয়েছিল? ইরা আমতা আমতা করে বলল, ওই আমি দরজাটা খুলতে পারছিলাম না, খুব শক্ত ছিল, তাই উনি এসে খুলে দেয়। আর নামতেও কষ্ট হচ্ছিল, তাই হাতটা বাড়িয়ে দেয় হেল্পের জন্য। জীবনে কোনোদিন কি দামি গাড়িতে উঠিসনি নাকি যে খুলতে পারবি না? দেখ ইরা, এটা লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি দেখি তোকে ওর সাথে ঢলাঢুলি করতে, তোকে কিন্তু আর ছাড়বো না। বলেই ফিহা চলে গেল। ইরা ফিহার কথায় কিছু এলো গেল না। সে গায়ে মাখেনি ওর কথা। ওরকম হাজারটা কথা বলবে ফিহা, ওর এসব কথা গায়ে মাখলে চলবে নাকি? ওর মামা ভাইয়া মামিরা তো ওকে ভালোবাসে। এই একজনের ভালোবাসা না পেলে কিছু হবে না। এমন সময় বিছানার উপর ইরার ফোনটা ভাইব্রেশন মুডে বেজে উঠল। বিছানা থেকে ফোন উঠিয়ে দেখে আইমান ফোন করেছে। ফোনটা ধরে বলল, হ্যাঁ বলো। মানে তোকে কয়টা ফোন দিয়েছি, কোনো খেয়াল আছে? ফোন কই থাকে তোর? একটা কলও উঠাসনি তুই। আরে বাবা, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। বলো না কি হয়েছে। কি হবে আবার, কিচ্ছু হয়নি। চিন্তা হচ্ছিল তোর জন্য। আজকে টিউশনিটা এত দেরিতে করার ঠিক মতো বাসায় পৌঁছেছিস কিনা দেখতে হবে না? এদিকে তুই ফোন তুলছিস না দেখে চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সরি, আর হবে না। আমি কি করে জানবো বন্ধু আমার তার বান্ধবীদের জন্য নিয়ে, মানে বান্ধবী নিয়ে এত চিন্তা করে। আচ্ছা চিন্তা করতে হবে না আপনাকে, আমি বাসায় পৌঁছেছি ঠিক মতো। ঠিক আছে, এরপরে যেন ফোন সাইলেন্ট না থাকে তোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সাইলেন্ট হবে না। আর তোকেও আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। এই বয়সে এত টেনশন নিতে হবে না, চুল পেকে যায় তো। আইমান হেসে দিয়ে মনে মনে বলল, তোকে নিয়েই তো সব টেনশন আমার। কিন্তু মুখে বলল, থাকলে পাকুক, টেনশন হলে কি করব বল? বস, আর টেনশন করতে হবে না, ঘুমা। আমি এখন টায়ার্ড, ঘুমোবো একটু, কাল দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ঘুম। আল্লাহ হাফেজ। বলেই আইমান ফোনটা কেটে দিল। মনে মনে বিড়বিড় করল, তাই তো ঘুমিয়ে পড়বে, কিন্তু আমি কি করে ঘুমোবো এখন? আমার ঘুম তো তুই কেড়েই নিয়েছিস। এই প্রেমিক পুরুষের চোখে যার ঘুম নেই, কবে হবে এই ঘুম? কবে পাবো তোকে? বিশ্বাস কর, যেদিন তোকে পেয়ে যাব ওই দিন তোকে বুকের ভেতর জড়িয়ে ধরে শান্তিতে একটা ঘুম দিব। কবে আসবি রে আমার জীবনে? তোকে নিয়ে না খুব ভয় হয়। যদি আমার আগেই অন্য কেউ এসে তোকে নিয়ে যায় তখন কি হবে? এই পাগলা প্রেমিক তো মরেই যাবে। এসব কথা ভাবতে ভাবতে আইমানের রাত পার হয়ে যায়।
বৃষ্টিময় এক নতুন ভোর। শেষ রাতের দিকে বৃষ্টি হওয়ার কারণে বাইরের পরিবেশটা বেশ সতেজ আর স্নিগ্ধ লাগছে। গাছের পাতাগুলো বৃষ্টিতে স্নান করে আরও সতেজ হয়ে উঠেছে। সকালটাও বেশ ঠান্ডা ঠান্ডায় কাটছে। মন মেজাজও বেশ ফুরফুরে হয়ে আছে আজ ইরার, কারণ আজ আরুর জন্মদিন। ওই ঘটনাটা আজ 2 দিন হলো। এখন সেই ভয়ের রেশটা কেটে গেছে ইরার। কাল গিয়েছিল সে ভার্সিটিতে, তখন আরুর জন্য একটা ফ্রেম বানিয়েছে যেখানে ওর বন্ধুত্বের সব স্মৃতি ধারণ করা আছে। কাল ভার্সিটিতে গিয়ে এটা দিবে। আর তার সাথে কাল সারা রাত জেগে একটা কার্ড বানিয়েছে আরুর জন্যে। এছাড়া ওদের সবার আরও কিছু প্ল্যান আছে। আবার সন্ধ্যায় আরুদের বাসায় পার্টিতে যাওয়ার জন্য গিফট কিনে রেখেছে সবাই। মানে আজকের দিনটা আরুকে শুধু সারপ্রাইজই দেবে ওরা। ইরা তার মামিকে রান্নার কাজে হেল্প করে এসে মাত্র বসেছে ড্রয়িং রুমে। এমন সময় ফাহিম এসে বসলো ইরার পাশে। বসে ইরাকে জিজ্ঞাসা করলো, ইস্যু, ভার্সিটি যাবি কখন? এই ঘন্টাখানেকের মধ্যে চলে যাব। কেন, কি হয়েছে ভাইয়া? ফাহিম মাথা নেড়ে বলল, কিছু না, এমনি। তুই আজকে আমার সাথে যাবি, আমি তোকে ভার্সিটি পৌঁছে দিয়ে হসপিটালে যাব। তাহলে তো তোমার হসপিটালে যেতে দেরি হয়ে যাবে। তোমার ডিউটিটা আরো আগে। না, দেরি হবে কেন? আসল কথা হচ্ছে তোকে একটা সারপ্রাইজ দেবো ভাবছি, তাই আজ দেরি হলেও সমস্যা নেই। ইরা উৎফুল্ল হয়ে বলল, সারপ্রাইজ? বাট আমার জন্য আবার কিসের সারপ্রাইজ? আচ্ছা তাহলে এখনই দাও না ভাইয়া। এখন সারপ্রাইজ পাবো কোথায়? ভার্সিটি গেলেই দিতে পারবো। কি এমন সারপ্রাইজ দিবে তুমি যেটা ভার্সিটি গেলেই দিতে পারবে? ব্যাপারটা কি বলো তো? ফাহিম বেশি কথা না বাড়ি ইরার মাথায় চাটি মেরে বলল, বেশি পাকনামি না করে খেয়ে রেডি হয়ে নে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, বুঝেছিস? আমি এসে যেন না দেখি যে তুই রেডি হসনি। বলেই উঠে চলে গেল সে। এদিকে ইরা শুধু ভাবছে ভাইয়া কোন সারপ্রাইজের কথা বলছে। সকালে বৃষ্টি থাকার ফলে আজকে ভার্সিটির পরিবেশটাও বেশ স্নিগ্ধ লাগছে। কোথাও কপতি একসাথে বসে প্রেমালাপ করছে, আবার কোথাও বন্ধুরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর এই সবের মাঝে আরও একা বসে আছে ভিসি চত্বরে রেন্ট্রি গাছের নিচে। ইরারা ওকে আগে আগে আসতে বলে ওরাই এখন দেরি করছে। বেচারি কতক্ষণ ধরে অপেক্ষা করছে ওদের জন্য, কিন্তু কারোর কোনো খবর নেই। এখানে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে বেচারি, তাই উঠে গিয়ে মল চত্বরের দিকে হাঁটা ধরলো। গেট পেরিয়ে একটু সামনে যেতে পথ আটকালো রাজীব নামের একটা ছেলে। এইবার 3rd ইয়ারের স্টুডেন্ট, মানে আরুদের সিনিয়র ভাই। রাজীব আরুকে পছন্দ করে আরও আগে থেকেই। এর আগে একবার প্রপোজও করেছিল আরুকে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। এখন আবার ওকে পথ আটকাতে দেখে ভ্রু কুঁচকে গেল আরু। রাজীব ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।